বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো। অনেকদিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নাই। আজকে আমরা গ্রামার শীট নং 14। আজকে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের নিয়মগুলো। এখানে দেখো 1 নম্বর নিয়মে লেখা আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ইউজ টু, out to, going to, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, shall have to, will have to, can't but, could not but, nothing but, in order to, had better, had rather, would better, would rather, late, need, wait, dare। এরপরে ভার্ব থাকলে সেই ভার্ব সব সময় প্রেজেন্ট ফর্মে বসে। তাহলে এগুলো কিন্তু সবগুলোই অক্সিলারি ভার্ব। এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো ছাড়া যে অক্সিলারি ভার্বগুলো আছে এগুলোর পরে কোনো যদি মূল ভার্ব থাকে সেটা সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে। মনে রাখবে এই যে রাইট ফর্ম অফ ভার্বের বেলায় এই বাক্যটা দেখবে বন্ধনীর মধ্যে যে ভার্বটা দেওয়া আছে এই ভার্বের আগে এই শব্দগুলো দেওয়া থাকবে। এই বন্ধনী দেওয়া ভার্বের আগে যদি এই শব্দগুলোর একটা শব্দ থাকে তাহলে এটা সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে ডুর প্রেজেন্ট ফর্ম ডু, পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান। তাহলে এই আউট টু থাকার কারণে এখানে ডুই থাকবে। তাহলে হি আউট টু ডু দ্য ওয়ার্ক। এরপর দেখো ইউ হ্যাড বেটার, দেখো এখানে যে হ্যাড বেটার থাকার কারণে এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসবে। ইউ হ্যাড বেটার গো হোম। মনে রাখবে যখন এগুলোর অ্যান্সার করতে যাবে তখন অ্যান্সারের বাক্যটাতে কিন্তু আর এই বন্ধনী হবে না। এই বন্ধনীর মধ্যেকার ভার্ব যে আছে এর আগে পরে এই নিয়মগুলোর ওয়ার্ডগুলো দেখে তোমাকে এটা সাজায় লিখতে হবে। আবার দেখো 3 নাম্বার আই শ্যাল নট লেট ইউ। এখানে দেখো এই যে লেট কথাটা থাকলেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে ইন্টার এর প্রেজেন্ট ফর্ম হলো ইন্টার, পাস্ট ফর্ম হলো এন্টার, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ইন্টার। তাহলে ইন্টারই থাকবে। আই শ্যাল নট লেট ইউ এন্টার দ্য হাউস। এবার আসি নিয়ম 2। সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে মূল ভার্বের শেষে এস বা ইএস বসে। তাহলে এখানে আমার 2টা কথা থাকে, সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি কিভাবে চিনব। এখানে একটা কবিতা মনে রাখবে, আমি তুমি ছাড়া ভবে আছেন যারা থার্ড পারসন তারা। তাহলে আমির ইংরেজি হলো আই, আমি তুমি ছাড়া বলতে কি এই 2টা জিনিস বাদে। তাহলে তুমির ইংরেজি কি ইউ। তাহলে দেখো আই ইউ এর সাথে যে প্লুরালগুলো আছে এগুলো বাদে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই থার্ড পারসন। সেটা তুমি সংখ্যাটা হিসাব করবা, যদি সংখ্যায় একজনকে বোঝায় তাহলে সেটা হবে সিঙ্গুলার, আর একের বেশি হলে হবে প্লুরাল। তাহলে সাবজেক্ট থার্ড পারসন দেখো এখানে হি বলতে সে বলতে কয়জন, একজন। দ্য ম্যান লোকটি, এখানে কয়জন লোক, একজন লোক। তাহলে এই সব ক্ষেত্রে সেই কথাটাই বলছে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর হলে মূল ভার্বের শেষে এস বা ইএস বসে। আমি বলছিলাম এখানে 2টা কথা মনে রাখতে, একটা হলো সেই কবিতার মাধ্যমে থার্ড পারসনকে চেনা, আর একটা কথা হলো কখন এস বসবে কখন ইএস বসবে। দেখবে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন এই ভার্ব খেয়াল করবে যে সকল ভার্বের শেষে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স, জেড ও থাকবে, ওই ভার্বগুলোর শেষে ইএস বসবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর যে ভার্বগুলোর শেষে যে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স, জেড ও এগুলো নাই সেগুলোর শেষে শুধুমাত্র কি বসবে, এস বসবে। তাহলে এবার দেখি গো। এখানে দেখো হি গো, এখানে গো শেষের অক্ষরটা কি, ও। দেখো তো আছে না কি ও, এই যে আছে। তাহলে এটা শেষে কি বসবে, ইএস। তাহলে হি গোজ টু স্কুল রেগুলারলি। এবার আসি দ্য ম্যান ওয়ার্ক। এখানে দেখো ওয়ার্ক, এখানে শেষের অক্ষর কি আছে, কে।
এখানে কি কে আছে? নাই। এস ডাবল এস এস এইচ সি এইচ এক্স জেড ও, এখানে কে নাই, তাহলে এই ভার্বটার সাথে শুধু কি বসবে? এস বসবে। তাহলে দ্য ম্যান ওয়ার্কস হার্ড। এবার আসি 3 নম্বর নিয়ম। কোনো সেন্টেন্স দ্বারা যদি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় কিন্তু চিরন্তন সত্য হয়, বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম, যে তিনি প্রতিদিন বিকেলে চা পান করেন, এটা তার অভ্যাসগত কর্ম। তারপরে রাতে চাঁদ কিরণ দেয়, তারপর সূর্য পূর্ব দিকে উদিত হয়, এগুলো কি? বরফ পানির উপর ভাসে, এগুলো কি? চিরন্তন সত্য। এই ধরনের বাক্য যদি বোঝায় তবে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় তো দুইটা জিনিস মনে রাখা লাগে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, আর প্লুরাল হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে দেখো দ্য সান একক বস্তু, সিঙ্গুলার কিন্তু। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, চিরন্তন সত্য। তাহলে চিরন্তন সত্য হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী বসবে। তখন আমার সাবজেক্ট খেয়াল রাখতে হবে, এটা কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই এস বা ইএস বসবে। ইএস কখন বসে সেটা তো এখানে বুঝাই দিলাম। আর যদি প্লুরাল হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে কি হবে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবার দেখো ইউজুয়ালি হি গেট আপ ফ্রম স্লিপ আর্লি ইন দ্য মর্নিং, সে সচরাচর সকাল সকাল ঘুম থেকে ওঠে। তাহলে ইউজুয়ালি হি গেটস, এখানে যদি এস ডাবল এস এস এইচ সি এইচ এক্স জেড ও থাকতো তাহলে ইএস দিতাম, যেহেতু নাই তাহলে শুধু এস, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার আসি 4 নম্বর নিয়ম। কোনো সেন্টেন্সে দেখো আবার ভালো করে, এই সেন্টেন্সগুলোর মধ্যে দেখবে কোনো সেন্টেন্সে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, ওফেন, এভরিডে, ডেইলি, ইউজুয়ালি, জেনারেলি, অকেশনালি, নর্মালি, ইভেনচুয়ালি থাকলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর হয়। ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় দুইটা জিনিস মনে রাখা লাগবে। সাবজেক্ট কোন ইয়াতে আছে, থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল। সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস, আর প্লুরাল হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে দেখো হি, এই যে অলওয়েজ কথাটা আছে, তাহলে হি অলওয়েজ, এই অলওয়েজ থাকার কারণে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। হি অলওয়েজ ওয়ান্ট লুঙ্গি, হি অলওয়েজ ওয়ার মানে পরিধান করা, হি অলওয়েজ ওয়ার্স লুঙ্গি। মাই আঙ্কেল ইট ব্রেড ডেইলি, এখানে ডেইলি থাকার কারণে ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। মাই আঙ্কেল ইটস ব্রেড ডেইলি। নর্মালি, এখানে নর্মালি থাকার কারণে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। নর্মালি দ্য ম্যান, এখানে কিন্তু গো আছে, এখানে দেখো নর্মালিও আছে, আবার দ্য ম্যান লোকটি একজন, এখানে গো আছে, গোর শেষে দেখো ও আছে, ও থাকলে ইএস বসে। তাহলে নর্মালি দ্য ম্যান গো টু বেড লেট, এটা সঠিকটা হবে নর্মালি দ্য ম্যান গোজ টু বেড লেট। এবার আসি 5 নম্বর নিয়মে। কোনো সেন্টেন্সে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দ্য টাইম, ডে বাই ডে, ডে আফটার ডে, গ্র্যাজুয়ালি, ইনক্রিজিংলি এর উল্লেখ থাকলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, প্রথমে বসে সাবজেক্ট, এরপরে বসে এম বা ইজ বা আর, এরপরে ভার্ব, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। এটা হলো আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। তাহলে এখানে দেখো হি টিচ দ্য স্টুডেন্ট নাও, এখানে নাও থাকার কারণে পুরো বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে হির সাথে কি বসবে? এম বসবে না ইজ বসবে না আর বসবে? এখানে সাবজেক্টটা হলো হি, তাহলে হির সাথে সবসময় ইজ বসে। তাহলে হি ইজ, এবার টিচ, এটা হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সাথে আইএনজি, টিচিং। এবার বাকি অংশ দ্য স্টুডেন্ট নাও, হি ইজ টিচিং দ্য স্টুডেন্ট নাও। এরপর একটা দেখো দে প্লে ফুটবল অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট থাকলেও বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। সাবজেক্ট হলো দের সাথে এম বসে না, ইজও বসে না, কি বসে? আর বসে। তাহলে দে আর। এবার মূল ভার্বে যে ভার্ব কি প্লে, এর সাথে আইএনজি প্লেইং, এবার বাকি অংশ ফুটবল অ্যাট দ্য মোমেন্ট।
তাহলে দে আর প্লেয়িং ফুটবল অ্যাট দ্য মোমেন্ট। এবার আসি 6 নম্বর নিয়ম। কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি এর উল্লেখ থাকলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের, অর্থাৎ মূল ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে এখন দেখি এখানে রিসেন্টলি, দেখো রিসেন্টলি কথাটা থাকার কারণে আই বাই এ কার। তাহলে দেখো রিসেন্টলি কথা থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে আয়ের সাথে কি বসে? হ্যাজ বসে? কখনোই না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর সাথে হ্যাজ বসে, বাকিগুলোর সাথে হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই বট BOUGHT বট। তাহলে এটা কি হবে? রিসেন্টলি আই হ্যাভ বট এ কার। দেখো এই যে সঠিকটা সাজিয়ে দিয়েছি এখানে, রিসেন্টলি আই হ্যাভ বট এ কার। এবার দেখো ইউ ইভার গো টু কক্সবাজার, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধক চিহ্ন থাকলে তখন ওইভাবে সাজাইতে হবে, অক্সিলারি ভার্বটা আগে যাবে, এই যে হ্যাভ বা হ্যাজটা আগে যাবে। তাহলে ইউ এর সাথে কখনো হ্যাজ বসে না, কি বসে? আমি আগেই বলেছি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে, বাকি সকলের সাথে হ্যাভ বসে। তাহলে যখন আমি এটা প্রশ্নবোধক চিহ্ন করতে যাব, ইন্টারোগেটিভ যখন করতে হবে, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, তখন আমার অক্সিলারি ভার্ব যাবে আগে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ। তাহলে কি হবে? হ্যাভ ইউ ইভার গন টু কক্সবাজার। এরপর একটা দেখো আই অলরেডি, এখানে এই অলরেডি থাকার কারণে ভার্ব, এই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। আই অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক। আয়ের সাথে কখনোই হ্যাজ বসে না, কি বসে? হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ অলরেডি, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ফিনিশড। ফিনিশড। তাহলে আই হ্যাভ অলরেডি ফিনিশড দ্য ওয়ার্ক। প্রিয় বন্ধুরা, তাহলে গতকাল আমি গ্রামার ক্লাস দিতে পারছিলাম না, গতকালের 3টা, আজকের 3টা। তাহলে প্রতিদিন 3টা করে গেলে আমাদের 5টা ক্লাসে 3 5 15টা নিয়ম যায়, তাহলে আমাদের আর এখানে কোনো চাপ পড়ে না। তাহলে আজকে আমরা এই 1 থেকে 6 নম্বর নিয়মগুলো সুন্দর করে পড়ে আমরা নিজে নিজে এই ভুল বাক্যটা তুলে সঠিকভাবে না দেখে লিখব। আগে নিয়মটাকে মুখস্থ করব। নিয়ম যদি মুখস্থ না থাকে তাহলে আমরা এগুলো কোনোভাবেই সমাধান করতে পারবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।